ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এতক্ষণ ঝড়ের প্রচণ্ড দাবদাহ চলছিল, কিন্তু এখন সেটা কিছুটা শান্ত। বৃষ্টি আর মেঘের গর্জন থামছে না। মাঝে মধ্যে বিদ্যুৎ ঝিলিক দিয়ে উঠছে, অন্ধকারে এক টুকরো দেশলাইয়ের মতন। বছর 16 মেয়ে মুনাই পড়া থেকে ফিরছে মেঠো পথ ধরে। মেঘের রূপ দেখে অবশ্য ছাতা সে নিয়ে এসেছিল, তবে ঝড়ের দাপটে এখন তার ভবলীলা সাঙ্গ হয়েছে। একই গ্রামের পরিবেশ, তার উপর এত বড় বাদলের দিনে ঘুটঘুটে অন্ধকার। তাড়াতাড়ি পাও চালানো যাচ্ছে না, ক্ষণে ক্ষণে কাদায় পা হুড়কে যায়। তাও যতটা সম্ভব দ্রুত পা চালিয়ে ফিরছে মুনাই। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে দেখে নিচ্ছে সামনের পথটা। মাঠের প্রায় মাঝ বরাবর আসতে একটা আওয়াজ পেয়ে একটু কেঁপে উঠল সে। এমনিতে ভর সন্ধেবেলা, তার উপর এমন তুমুল ঝড়, বাদলের সময় কাকের ডাক। ভয় পাওয়ার মতো বিষয় বটে একটা 16 বছরের মেয়ের জন্য। ভাঙা ছাতাটা বগল দাবা করে বুড়ি ঠাকুমার শেখানো ভূত আমার ভূত এই ছড়াটা আওড়াতে আওড়াতে আরো জোরে পা চালিয়ে দিল মুনাই। ভূত আমার ভূত পেতনি মারছি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? ভূত আমার ভূত পেতনি মারছি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? ভূত আমার ভূত পেতনি মারছি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? কিন্তু বেশি দূর যেতে পারল না। অবিশ্রান্ত বৃষ্টিতে কাদার মধ্যে পা পিছলে পড়তেই হলো। আর তার পর মুহূর্তেই বিদ্যুতের কয়েক মুহূর্তের ঝলকানিতে মাঠের মাঝখানের দিকে তাকিয়ে তীব্র ভয় কোঁকিয়ে উঠল সে। কয়েক সেকেন্ডের বিদ্যুতের চমকে সে দেখল একটা দীর্ঘকায় কালো ছেঁড়া পোশাক পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার চুলগুলো হাওয়ায় উড়ছে, আর তার মাথার উপর অজস্র কাক উড়ে বেড়াচ্ছে আর ডেকে চলেছে। মুনাই এই অস্বাভাবিক দৃশ্য সহ্য করতে পারল না। ভয় চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে রইল মাঠের রাস্তার উপর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হররস্কোপ। আজ আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে। আজ নিয়ে চলে এসেছি আরও একটি নতুন গল্প। তবে গল্পে যাওয়ার আগে একটা অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ খুব তাড়াতাড়ি আসতে চলেছে বহু প্রতীক্ষিত উপন্যাস ক্ষুদিত সাপ। আপনারা অনেকে কমেন্ট করেছেন, আমরা সেই কথা রেখেছি। তবে আজ আর বেশি দেরি নয়, চলে যাব আজকের গল্প শিলাজিৎ ব্যানার্জির কলমে কাকতাড়ুয়া। ট্রেনে করে নিজেদের গ্রামের বাড়ি ফিরছে বাদল, সঙ্গে দুজন বন্ধু। সবে মাত্র তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। রেজাল্ট বেরোনো অবধি শহরেই ছিল। রেজাল্ট বেরোনোর পর তল্পি তল্পা গুটিয়ে দৌড়। ট্রেনের চেনা কিন্তু অনেকদিন পর শোনা এই শব্দ আর মৃদু মন্দ তুলুনি ভালো লাগছে বাদলে। জানালা দিয়ে বেশ ফুরফুরে হাওয়া আসছে। প্রায় 8 দিন আগে অগ্রিম বুকিং করে তবে এই উইন্ডো সিটটা মিলেছে। না হলে কে জানে আদেও এই মনমোহিনী পরিবেশ উপভোগ করার সুযোগ মিলত কি। আচ্ছা, তোদের এই গ্রামে পৌঁছতে কতক্ষণ লাগবে?
মিষ্টি মধুর হাওয়া উপভোগ করতে করতে চোখ বুজেই উত্তর দিল বাদল। আরো 3 ঘন্টা ধরে নে। হ্যাঁ, এখনো ধরবো? ভাই তাহলে আর পৌঁছতে হবে না। তারপর রাস্তায় নেবে আবার রোদে হাঁটাবি না তো ভাই? বাদল প্রশ্নটা কানে না তুলে খুব নতুন শোনা একটা বাংলা গানের সুর শীষ দিতে শুরু করলো। রজত আর সুজন বাদলের 2 বন্ধু। ক্লাস 11 থেকে এই গ্র্যাজুয়েশন অবধি সেই এক সুতোর বন্ধুত্ব। ওরা দুজন খোদ শহরের ছেলে, তাই গ্রাম দেখার লোভ সামলাতে না পেরে এক প্রকার বাদলের কাঁধে চেপে বসেছিল গ্রাম দেখবে বলে। ব্যাস, আর পালাবার পথ কই। বাদল প্রত্যন্ত গ্রামের ছেলে, ভীষণ এক রক্ষা ধরনের। ছোটবেলা থেকেই কলকাতা শহর দেখার ইচ্ছা হয়েছিল রেডিওতে মোহনবাগানের খেলার কমেন্ট্রি শুনে। ব্যাস, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরই শহরে যাওয়া, সেখানেই মাথার ঘাম পায়ে ফেলে কাজকর্ম করে পড়াশোনা চালিয়ে যাওয়া। বাদলের পারিবারিক অবস্থা এতটাও সচ্ছল ছিল না যে তাকে শহরে রেখে পড়াশোনা করাবে। সে নিজেই কলকাতায় পড়াশোনা, কাজকর্ম, ডার্বি ম্যাচ দেখা, ফুর্তি, আড্ডা সবই করেছে। বহুদিন পর সে আবার গ্রামে ফিরছে। গ্রামের বাড়িতে বলবার কোনো সুযোগ নেই, কারণ সেলফোন এখনো ওর বাড়ির কেউ ব্যবহার করে না। শেষবার গ্রামে গিয়েছিল প্রায় 2 বছর আগে। স্টেশনে নেমে একটু পেটের ইঁদুরগুলোকে মারার জন্য স্টেশনের লাগোয়া একটা পরোটার দোকানে বসে 3 জন মিলে পরোটা অর্ডার করলো। গরম গরম পরোটা আর তরকারি খেতে খেতে সুজন বলল, আচ্ছা বাদল, তোদের এই গ্রামখানার নাম যেন কি বলেছিলি? কারামারা। হ্যাঁ, হিটা কি নাম রে? ওখানে গেলে কি মারধর করে নাকি? রজত ফিক করে হাসতে গিয়ে বিষম খেয়ে একেবারে একটা কাণ্ড। বাদল উঠে পাশে টেবিল থেকে জলটা রজতকে দিয়ে বলল, সঠিক সময়ে সঠিক কথা বলতে শেখো। দেখ, তোর মজার চক্করে রোজু বেচারা কিরম সাজা পাচ্ছে, দেখ তো। বাবা, আমি এমন কি বললাম? পেট পুজো শেষ করে ওরা 3 জন বেরিয়ে পড়ল কারামারা গ্রামের উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়ে ম্যাজিক গাড়ি ধরে রওনা দিল ওরা। পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম হলো এই কারামারা গ্রাম। এই গ্রামে এখনো বেশ কিছু স্থানে বিদ্যুৎ পরিষেবা পৌঁছয়নি। ম্যাজিক গাড়ি থেকে নেমে আর মিনিট 15 হেঁটে গ্রামের গণ্ডির মধ্যে ঢুকে পড়ল ওরা। কিরে রোজু, কেমন লাগছে কারামারা? বেশ ভালো। নামটা বিটকেল হলে কি হবে, গ্রামটা কিন্তু খুব শান্ত। চারিদিকে কত গাছপালা, ও তারপর আবার ওইদিকে বেড়া দেওয়া বাড়ির সীমানা, গরু ছাগলের ডাক, মুরগির ডাক, পাখির ডাক। ওফ, এটাই তো চেয়েছিলাম বস, এটাই তো চেয়েছিলাম। এ ছাড় তো দেখি, ওরা দুজনেই একেবারে না একদম ভণ্ড। যাব বাবা, আমি আবার কি করলাম? হ্যাঁ, এক মিনিট, আমি না, বল আমরা। এই আমরা আবার কি করলাম শুনি? তোরা আমার গ্রাম নিয়েও হাসাহাসি করবি, আবার গ্রাম ভালো করে দেখতেও ছাড়বি না। আসার জন্য তো দুজন মিলে আমার হাতে পায়ে ধরেছিলি। আরে না রে ভাই, সত্যিই তোদের গ্রামটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। হ্যাঁ, তা একদমই ঠিক। তবে আসার আগে নামটা শুনলে বোধ হয় এগুলো মিস করে যেতাম আমরা। বাদল একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল সুজনের দিকে, আর তারপর রজত আর সুজন পরস্পরের দিকে তাকিয়ে হেসে ফেলল। বাদলের বাড়ির রাস্তায় এসে ঠিক রাস্তার বাঁ দিকে একটা বিশাল বড় মাঠের মাঝখানে একটা মূর্তি দেখে থমকে দাঁড়িয়ে গেল রজত। এই বাদল, এই ওটা কি রে? একটু অপ্রস্তুত হয়ে প্রশ্ন করল রজত। কালো ছিঁড়া পোশাক পরিহিত এক মূর্তি,
জীবিত মানুষ নয়, দেখে মনে হয় মাথাটা হাঁড়ি জাতীয় কিছু দিয়ে তৈরি করা। তার দুই হাত সোজা হয়ে আছে পরস্পরের বিপরীতে। বাদল একটু এগিয়ে গিয়েছিল, তারপর পিছনে ফিরে এসে রজতের ইশারায় মাঠের দিকে তাকিয়ে হো হো করে হেসে ফেলল। আরে ওটা কাকতাড়ুয়া। থাকিস তো শহরে, বাপের জন্মে নেইকো চাষ, ধানকে বলে দুব্ব ঘাস, এমন ব্যাপার আর কি। সত্যি বলতে রজতের ওই মূর্তিটা দেখে কিছুক্ষণের জন্য হৃৎপিণ্ডটা লাফিয়ে বুকের কাছে চলে এসেছিল, তবে সে সেটা আর প্রকাশ করল না বাকি দুজনের কাছে। ব্যাগ থেকে বোতলটা বের করে ঢক ঢক করে কিছুটা জল গলায় ঢেলে আবার হাঁটা লাগালো বাদলের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ হলো ওরা তিনজন এসে পৌঁছেছে। বাড়িতে বাদলের বাবা, মা আর ছোট বোন। তারা ভীষণ খুশি এতদিন পর তাদের ছেলে বাড়ি ফিরে এসেছে বলে। বাদলের মনের অবস্থাও একই রকম। দুপুরে কলা পাতায় করে পুকুরে শোল মাছের ঝোল আর ভাত খাওয়া হলো। খেতে খেতে রজত বলল, মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে কাকিমা, তোমার হাতের রান্নার কিন্তু জবাব নেই। কাকিমা নয়, রান্নাটা আমি করেছি। রজত একটা গ্রাস মুখে তুলে দেখল দরজার আড়ালে লজ্জায় অর্ধেক লুকিয়ে কথাটা বলল বাদলের বোন। পরম তৃপ্তিতে মাছটা খেতে খেতে সুজন বলল, আরে বাদল, তুই তো আগে বলবি তোর বোন এত ভালো রান্না করে, তাহলে কত আগেই কবজি ডুবিয়ে খেয়ে চলে আসতাম। আরে আমি নিজেও জানতাম না কলি এমন রান্না শিখে গেছে। কতদিন আমি নিজেই বাড়ি আসিনি বলতো। খাওয়া দাওয়ার পর দুপুরে একটা ভাত ঘুম দিল তিন বন্ধু মিলে। শহুরে মেসে থাকার ফলে এই অভ্যেসটা অনেকদিন আগেই ডকে উঠেছিল, কিন্তু গ্রামের এই মেঠো ঘরের ঠান্ডা আমেজে গাড়ি ঘোড়ার হর্নের বদলে পাখিদের মিষ্টি গুঞ্জন আর গাছেদের কোল ছুঁয়ে আসা মৃদু মন্দ হাওয়াতে টান টান ঘুমল তিন বন্ধু। ঘুম ভাঙল বাদলের। বাদল উঠে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখল দিনের আলো আর নেই, সন্ধে গড়িয়েছে। তার পাশের দুই বন্ধু তখনও তাদের ভাত ঘুমের পালা চালিয়ে যাচ্ছে। আচার দিয়ে মুড়ি মাখা খেয়ে তিন বন্ধুতে সান্ধ্য ভ্রমণে বেরোলো। সামনে রবীন্দ্র জয়ন্তী, জানিস তো তোরা? জানি তো, সামনেই 25শে বৈশাখ। আমাদের এখানে রবীন্দ্র জয়ন্তীতে সবচেয়ে বড় মাঠে উৎসবের আয়োজন করা হয়। সেই ছোটবেলা থেকে দেখে আসছি। চ, আজ তোদের সেই মাঠেই নিয়ে যাব। কতদিন বাকি জানো? আরে ওই তো কাল বাদ পরশু। কিন্তু বাদল, তুই তো বহুদিন গ্রামে আসিসনি, তাহলে তুই কি করে জানলি যে এই উৎসব এখনো হয়? কিছু জিনিস ইটারনাল থেকে যায়, বুঝলি তো, যেগুলো সময়ের সাথে সাথে সেই একই রকম থেকে যায়। হাঁটতে হাঁটতে তিন বন্ধু মিলে মাঠে এসে পৌঁছল। মোটামুটি লোকজন আছে, তবে তারা যে সবাই কাজ করছে তা দেখেই বোঝা যায়। মঞ্চ তৈরি করা হচ্ছে। মঞ্চের দুই ধারে বাঁশ আর কঞ্চি দিয়ে সীমানা করে দেওয়া হচ্ছে। বাদল পুরনো স্মৃতির নদীতে ডুব দিয়ে উজ্জ্বল চোখে সব দেখতে লাগলো। কতগুলো দিন পর আবার সেই সুন্দর উৎসবটা দেখতে পাবে। আরে বাদলদা, কেমন আছো? পিছন থেকে একটা ডাক শুনে ফিরে তাকালো বাদল। একটা বছর 15-16 ছেলে এগিয়ে আসছে তার দিকে, তবে তার মুখটা দেখে ঠিক চিনতে পারল না সে। হয়তো সেটাই তার মুখের ভঙ্গিমায় ধরা পড়েছিল। সেটা দেখেই ছোট ছেলেটা বলল, মনে হয় তুমি আমায় চিনতে পারছো না, তাই না? আমি সুবাল গো। বাদল একটু ভ্রু কুঁচকে ভাববার চেষ্টা করলো, তারপর স্মৃতিচারণ করে বলল,
তুমি বোধহয় মান্তু পিসির ভাইপো, তাই না? তুমি আমায় কাঁচা আম খাইয়েছিলে, আমার এখনো মনে আছে। এইবার মনে পড়ল বাদলে। সুবল যখন তাকে আম খাইয়েছিল তখন নিতান্তই শিশু ছিল সুবল। তুই এত বড় হয়ে গেছিস, একদম চিনতে পারিনি, বুঝলি তো। আমি কিন্তু তোমায় একেবারেই চিনে গেছিলাম। তা কতদিন পর ফিরলে গায়ে? তুই যে হাতে পায়ে এত তত্তর করে বেড়ে গেছিস এই কবছরে, সেটা তো আর বুঝিনি। তা কদিনের জন্য এলে? ঠিক করে আসিনি রে, যতদিন ভালো লাগে থাকবো। তুই কেমন আছিস? পড়াশোনা করছিস তো ঠিকঠাক? আমি ভালো আছি গো, পড়াশোনাও করছি। এই বছর মাধ্যমিক দিলাম, এখনো যদিও রেজাল্ট বেরোয় নে। বাহ, খুব ভালো, ভালো করে পড়াশুনো কর। আর তোর ওই মান্তু পিসি কেমন আছে রে? প্রশ্নটা শুনে সুবলের মুখটা কেমন যেন হয়ে গেল। বেশ কিছুক্ষণ সুবল চুপচাপ আছে দেখে বাদল আবার প্রশ্ন করল, কিরে, চুপ করে গেলি কেন? বাদল একটা আশঙ্কা করে আবার বলল, পিসি বেঁচে আছে তো? বেঁচে আছে গো সুবলদা, তবে মান্ত পিসি না পাগল হয়ে গেছে, যাকে বলে বদ্ধ উন্মাদ। কেন রে? আর বলো না, মান্ত পিসির একমাত্র মেয়ে কি একটা অজানা রোগে ভুগে মারা গেছিল। তারই শোকে পিসির এই হাল। মারা যাবার পর তো দিন রাত কাঁদতো, খাওয়া দাওয়াও করতো না। এখন তো সে বদ্ধ পাগল যাকে বলে, বোধহয় আর বেশি দিন বাঁচবে না। তোর পিসির আর কেউ আছে? আসে কিনা বলতে পারবো না, থাকবে হয়তো, কিন্তু কাউকেই তো বহুকাল দেখিনি। আচ্ছা শোন, তোরই তো পিসি বল, তাই না হয় একটু তুই খেয়াল রাখলি। যতদিন সে আছে তুই তোর কর্তব্য ঠিক করে যা। তাই করছি বাদলদা। বাদল তাকে জড়িয়ে ধরে দুবার পিঠ চাপড়ে দিল। এত অল্প বয়সে নিজের কেউ যদি এমন অবস্থায় পড়ে, তবে সেই ছেলের হাল যে কি হয় তা যারা ভোগেনি তারা কোনোদিন জানবে না। সুবল চলে যাওয়ার পর বাদল তার দুই বন্ধুর সাথে তেমন একটা কথা বলল না, শুধু তাদেরকে নিয়ে মাঠের দিকে এগোলো। মাঠের চারিদিকে বেশ লোকজনের আনাগোনা চলছে। কেউ কেউ শুধুই পর্যবেক্ষণ করছে, আবার কেউ কেউ হাঁক পেরে কাজ করছে। মাঠের চারদিক বাঁশের সীমানা করা, মাঝখানে একটা চৌকো আকারের স্টেজ, চারপাশে আবার ছোট ছোট ঘর আকারে কাঠামো বানানো। মেলা বসবে হয়তো। সুজন আর রজতের জায়গাটা বেশ ভালো লাগছে। তারা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো এই কম আলোয় কি সুন্দর একতা বজায় রেখে সবাই মিলে কাজ করছে। সুজন, এই রজত, এদিকে একবার আয় তো, রাত হচ্ছে, চল বাড়ি যাই। এই আর একটু দেখলে হতো না? আর কি বা দেখবি, পুরোটা তৈরি হলে একেবারে উৎসবের দিন দেখে যাবি। বাদলের এই কথায় আর তর্ক সাজে না। অগত্যা বাড়ি ফেরার পথ ধরল তিন বন্ধু মিলে। রাতে খাওয়া দাওয়ার পর তিন বন্ধুর মধ্যে বেশি কথাবার্তা হলো না, যে যার মতো শুয়ে পড়ল। রাত তখন কতটা গভীর জানা নেই, কিন্তু কোনো এক অজানা কারণে রজতের ঘুমটা হঠাৎ ভাঙল। পাশ ফিরে সে দেখল জানলার কপাটটা মৃদু ঠোকা লাগছে দেওয়ালে, আর সেটা থেকে আওয়াজ আসছে একটা। হয়তো এই জন্যই তার ঘুমটা ভাঙল। অনিচ্ছা সত্ত্বেও জানলার কপাটটা বন্ধ করতে উঠল রজত। বন্ধ না করলেও হতো, কিন্তু মশা বাহিনী হানা দিতে পারে এটা ভেবে
উঠতেই হলো তাকে। জানলার কাছে আসতেই একটা ঠান্ডা দমকা হাওয়া এসে রজতের শরীর ছুঁল। কিছু মুহূর্তের জন্য তৃপ্তিতে চোখ বুজে ফেলল রজত। হাওয়াটা বইছে বেশ। বৈশাখের বদ্ধ গরমে এ একটা অদ্ভুত আরাম। মিনিট খানেক এভাবে থাকার পর মৃদু মেঘের গর্জনে চোখ মেলে তাকালো রজত। হাওয়াটা এখনো বইছে। জানলার ওপারে নিকষ অন্ধকার, আর সেই অন্ধকারে কিছুই চোখে পড়ে না। আরও একবার মেঘের গর্জন শোনা গেল, আর তার সাথে বিদ্যুতের ঝলকানি। সেই বিদ্যুতের আলোর ঝলকানিতেই বহু দূরে দাঁড়িয়ে থাকা একটা লোককে দেখতে পেল রজত। তবে লোক বলাটা যুক্তিসঙ্গত কিনা সেটা বলা মুশকিল, কারণ ওই সেকেন্ডের ভগ্নাংশে শুধুমাত্র তার উড়তে থাকা আলখাল্লা জামা কাপড়টা বোঝা গিয়েছিল। রজতের মনে কেমন যেন একটা অদ্ভুত কৌতূহল জন্ম নিল। সে মন দিয়ে চেয়ে রইল সেই অন্ধকারের দিকে। কখন দেবরাজ ইন্দ্র দয়া করে আর একবার বিদ্যুৎ ঝলক দেন, কিন্তু বিদ্যুৎ কিছুতেই যেন ঝলক দিচ্ছে না। শুধু শোঁ শোঁ করে হাওয়া বয়ে চলেছে। রজতের আর সেই তৃপ্তি ভাবটা নেই। সে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন এই থমথমে পরিবেশ ছাড়িয়ে একবার সেই মূর্তিটাকে ভালোভাবে দেখতে পাবে। কিছু মুহূর্ত পরে আবার বিদ্যুতের নীল আলোটা ঝলকে উঠল, আর তার সাথে সাথে চিৎকার করে ছিটকে জানলা থেকে সরে এলো রজত। অপ্রত্যাশিতভাবে সেই অদ্ভুত দর্শন মনুষ্য আকৃতি বিশিষ্ট মূর্তিটা জানলার একদম কাছে এসে দাঁড়িয়েছে। প্রচন্ড অদ্ভুত সেই দর্শন। মাথায় হাঁড়ি জাতীয় কিছু একটা চাপানো, গায়ের উপর ছেঁড়া আলখাল্লা পোশাক, হাত দুটো একে অপরের বিপরীতে সমান্তরালভাবে মেলা, আর মুখে যেন এক বিজাতীয় হাসির ভঙ্গিমা। হাওয়ার শব্দ যেন কেমন ভাব বদল করে হাসির শব্দ হয়ে গেছে বলে মনে হলো রজতে। সে নিজেও 100% বুঝতে পারল সে প্রচণ্ড ভয় পেয়েছে। উপায় নেই, বন্ধুদের ডাকতেই হবে। ডাকতে গিয়ে সে বুঝল তার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। আর ঠিক সেই মুহূর্তেই জানলার কাঠের গড়াতে ঠক ঠক করে শব্দ হতে শুরু করলো। সেই হাওয়ার মতো হাসির আওয়াজের সাথে সাথে জানলার গায়ে শব্দ হওয়া মিলিয়ে রজত যেন এক বিভৎস বিভীষিকার মধ্যে পড়ল। গলা দিয়ে স্বর বেরোচ্ছে না তার। উপায় না পেয়ে সে ছুটে গেল বাকি দুজনের ঘরের দিকে। দরজায় ক্ষিপ্র হস্তে করাঘাত করতে শুরু করলো রজত, কিন্তু তার বন্ধুরা সাড়া দিচ্ছে না কেন? এই প্রশ্নটা মাথায় আসতে করাঘাতের প্রহার আরো কয়েক গুণ বাড়ল, কিন্তু কোনো লাভ হলো না তাতে। দরজা একই রকম ভাবে বন্ধ রইল, আর দরজার উপারে নিস্তব্ধতা। বেশ কিছুক্ষণ এই টানা পোড়েনের মধ্যে কাটানোর পর রজত থাকতে পারল না। সে দৌড়ে গোয়াল ঘরের দিকে গেল। ঘরের গাদার পাশে মোটা কাঠে হেলান দিয়ে বসে পড়ল সে। ভয়ে তার সারা শরীর ঘামে ভিজে উঠেছে, গলা শুকিয়ে কাঠ। বাদল, সুজন, এমনকি ঘরের কেউই তার দরজার ধাক্কায় উঠছে না। কি হলো তাদের? এত গভীর ঘুম যে এত আওয়াজেও ভাঙছে না, নাকি একটা অজানা ভয় আবার রজতের হৃৎপিণ্ডের কাজে ব্যাঘাত ঘটালো। ক্রমাগত মেঘ গর্জন হয়ে চলেছে, আর তার সাথে সাথে দিশেহারা হাওয়া। হঠাৎ কি একটা মনে হতে রজত পাশে তাকিয়ে অন্ধকারের মধ্যে দেখার চেষ্টা করল। গরুগুলো কোথায়? একটা শব্দও তো পাওয়া যাচ্ছে না।
হয়তো হয়তো তারা রয়েছে, কিন্তু রজত বুঝতে পারছে না। কিন্তু তা কি করে সম্ভব? একটাও প্রাণীর উপস্থিতি রজত কি একবারের জন্য অনুভব করতে পারবে না? আর ভাবতে পারল না। গলা ফাটিয়ে ডাকতে ইচ্ছা করছে বাকিদের, কিন্তু সেই গলা যেন কেউ সাঁড়াশি দিয়ে চেপে রেখেছে। খুব কাছে আর একবার বিদ্যুৎ চমকে ওঠায়। বাড়ির উঠোনটা আর একবার আলোকিত হয়ে উঠল, মাত্র কয়েক মুহূর্তের জন্য। আর সেই আলোয় রজত দেখতে পেল আবার সেই ভয়ানক মূর্তিটাকে। সে উঠোনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে, হাওয়ায় তার শরীর দুলছে, মাথাটাও যেন নড়ছে। রজত চোখ বুজে ফেলল, আর দেখতে পারছে না সে। হৃৎপিণ্ডটা যেন লাফাতে লাফাতে মুখ থেকে বেরিয়ে আসবে, কিন্তু যাই হোক সে আর সেই ভয়ঙ্কর মূর্তিটাকে দেখতে পারবে না। অসম্ভব, তাতে তার মৃত্যু, চোখ বন্ধ অবস্থাতেই হোক না কেন। বেশ কিছু মুহূর্ত সে এইভাবেই চোখ বুজে বসে থাকার পর হঠাৎ শুনতে পেল, রজত, রজত, কি হলো? বসে আছিস কেন? এটা এটা তো বাদলের গলা। এতক্ষণ কোথায় ছিল সে? রজত চোখ মেলে চাইল, আর চাইতেই সে একেবারে হতভম্ব। তার এইটুকু বেশ মনে আছে, সে বসেছিল গোয়াল ঘরের মাটিতে, আর এখন সে সম্পূর্ণ একটা ফাঁকা মাঠে বসে আছে। আশেপাশে কোনো ঘর বাড়ির চিহ্ন মাত্র নেই। বাদলের এত বড় বাড়ি গেল কোথায়? জোরে হাওয়া বইছে, রাতের আকাশ নিকষ কালো। এবার রজতের হঠাৎ মনে হলো, এই ফাঁকা প্রান্তরে সে কিসে হেলান দিয়ে বসে আছে। কথাটা মনে পড়তে পিছন ঘুরে তাকালো সে, আর তাকাতেই তার গায়ের সমস্ত রক্ত জল হয়ে গেল এক মুহূর্তে। বিদ্যুতের এক দীর্ঘস্থায়ী ঝলকে সেই মূর্তিটাকে দেখতে পেল, যার উপর ঠেস দিয়ে সে বসে আছে এই ফাঁকা প্রান্তরে। কিন্তু সেই মূর্তি এখন বিশাল আকার। তার মাথাটা দেখতে গিয়ে রজতের ঘাড় অনেকটা উঁচু করতে হলো। কি ভয়ঙ্কর সেই মূর্তি! তার গায়ে পরিহিত ছেঁড়া আলখাল্লা হাওয়ায় মুহুর্মুহু উড়ছে, তার হাত দুটো সমান তালে দুলছে। তার মাথার উপর এক গুচ্ছ অপ্রত্যাশিত কাকের দল উড়ে বেড়াচ্ছে, তারাও পরিত্রাহী কণ্ঠে ডাক ছাড়ছে। মূর্তির হাঁড়ির মতো মাথায় লাল লাল দুটো চোখ আগুনের মতো জ্বলছে, আর তার বিকট সাদা দাঁতগুলো বের করে একটা হাড় হিম করা অপার্থিব হাসি হেসে চলেছে। রজতের হৃদযন্ত্রটা বোধ হয় এবার ভয় বন্ধ হয়ে যাবে। সে প্রাণপণে চিৎকার করে উঠল, না 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 না, আমায় মেরো না। আমি আমি কিচ্ছু ক্ষতি করিনি। আমায় মেরো না, আমি কোনো ক্ষতি করিনি। আমায় মেরো না, আমায় মেরো না। তার আর্তনাদের সাথে পাল্লা দিয়ে যেন চলতে থাকে সেই মূর্তিটার বিকট অট্টহাসি। সেই দগদগে লাল চোখ, বিভৎস দাঁত, যেন এক মূর্তিমান বিভীষিকা দাঁড়িয়ে রজতের অসহায়তা দেখছে আর অট্টহাসি করছে। হঠাৎ রজত শুনল এই বিকট অট্টহাসির মাঝে কার যেন একটা গলার আওয়াজ, বড্ড ক্ষীণ। রজত, রজত, কি হলো? বসে আছিস কেন? এটা তো বাদলের গলা, কিন্তু এখানে বাদলের গলা এলো কিভাবে? রজতের মাথার ভেতরটা কেমন যেন তালগোল পাকিয়ে উঠতে লাগলো। দুরন্ত বেগের হাওয়া, তার সাথে মূর্তিমান শয়তানের অট্টহাসি, বাদলের ডাক, সব মিলিয়ে রজতের যেন মনে হলো তার জ্ঞান হারাচ্ছে, তার সমস্ত চেতনা যেন লোপ পাচ্ছে একটু একটু করে। অট্টহাসির সাথে বাদলের গলা, সবকিছু কেমন যেন মিলিয়ে মিশে একাকার হয়ে যাচ্ছে রজতের কাছে। এই রজত, এই, আরে এই উঠে একবার দেখ।
আরে কি হলো তোর? এইভাবে বসে আছিস কেন? এই রজত আর ভাবতে পারছে না, এবার সে সত্যি জ্ঞান হারিয়ে ফেলবে। তার মাথা আর সহ্য করতে পারছে না এই সব কিছু। এই রজত, এই কি ব্যাপার বলতো তোর? এইভাবে বসে বসে ঘুমাচ্ছিস? ধর্মর করে উঠে বসলো রজত। তাকিয়ে সে দেখল তার মুখের উপর তদারক করছে দুটো মুখ, বাদল আর সুজন। বাজে স্বপ্ন দেখেছিস নাকি? এইভাবে দর দর করে ঘামছিস কেন? সেই কখন থেকে তোকে ডাকছি। জল খাবি? এই সুজন, একটু জল নিয়ে আয় তো। হ্যাঁ, নিয়ে আসছি দাঁড়া। রজত কিছুক্ষণ হতভম্বের মতো চেয়ে রইল, তারপর সুজনের আনা জল খেয়ে একটু ধাতস্থ হলো। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। বাদল বোধহয় তার মনের ভাবটা অজান্তেই দূর করে দিল কাঁধে হাত দিয়ে। উঠে পড় রে ভাই, দুপুরে এক আত্মীয়ের বাড়িতে যাব। রজত নিশ্চিত হলো এতক্ষণ ধরে সে স্বপ্ন দেখছিল। তার মাথার পাশের জানলা খোলা, সে ঠিক তার ধারেই মাথা এড়িয়ে ঘুমিয়ে পড়েছিল, বোধহয় ঠান্ডা হাওয়া খেতে খেতে। আর তার দেখা সমস্ত বিভীষিকা, মূর্তি, অজানা ভয়, রহস্যময় ঘটনা সবটাই তার স্বপ্নে। রজত যেন নিজের অজান্তেই একটু হাঁফ ছেড়ে বাঁচল। দুপুরে বাদলের বাবা বাদে বাকি সকলেই গেল আত্মীয়ের বাড়ি। যেই বাড়িতে বাদলরা এসেছে তারা সম্পর্কে বাদলের মাসি। দূর সম্পর্কের হলেও সেটা আতিথেয়তা দেখে বোঝা দেয়। জলযোগ শরবত থেকে দুপুরের আহারাদি মিলিয়ে একেবারে গলা অবধি খাওয়া দাওয়া। দুপুরে পাহাড় প্রমাণ পেট পুজোর পর বাড়ির সামনে বিশাল বড় বড় আম আর নিম গাছের তলায় বসে 3 বন্ধুতে মিলে আড্ডা জুড়ল। এ দা, একটু আম পেড়ে দে না, দে না রে। বাদলের আদুরে বোন কলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচা আম পাড়ার বৃথা চেষ্টা করছিল, তাই দাদাকে উদ্দেশ্য করে তার এই আবেদন। বাদল বোনকে সাহায্য করতে যাওয়ার পর সুজন রজতকে প্রশ্ন করল, তুই আজকে ওভাবে ওরকম জানলার ধারে হেলান দিয়ে কেন শুয়েছিলিস রে? রজত প্রথমটাই বুঝতে পারল না সে এই কথার কি উত্তর দেবে। সে কিছু বলার আগে সুজন আবার বলল, ঠান্ডা হাওয়ার জন্য, তাই না? তোর ঘরটা কিন্তু বেশ ভালো জায়গায়। আমার আর বাদলের ঘরটা একদম হাওয়া ঢোকে না। এই গরমকালে রাতে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে আর জানলার ধারে বসে এই গ্রামের মিঠো হাওয়া উপভোগ করব। উফ, এটাই তো লাইফ। আরে এটাই তো এনজয় করতে এসেছি রে পাগলা। সুজনের কথা চলতে থাকলেও রজতের মন সেদিকে আর রইল না। সে তার নিজের স্বপ্নের কথা এখনো কাউকে জানায়। তবে রজত এই কথা খুব ভালোভাবে জানে যে এমন স্বপ্ন সে আগে কোনো দিন দেখেনি, কোনো দিন না। এতটা বাস্তব, এতটা ভয়ানক। এখনো তার স্বপ্নের সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ মনে আছে। এই দিনের বেলাতেও সে কথা মনে করলে রজতের গায়ে কাঁটা দিয়ে উঠছে। সন্ধেবেলা বাদল তার 2 বন্ধু আর বোনকে নিয়ে বেরোল। গ্রামের এই দিকটায় হাঁটতে হাঁটতে সুজন জিজ্ঞেস করল, হ্যাঁ রে বাদল, না বলে বের করে আনলি আমাদের। এই গ্রামের অন্ধকারে ভূতের খপ্পরে ফেলবি না তো? ঠিক ধরেছিস। হ্যাঁ, একদম ভূতের কোলে নিয়ে গিয়ে ফেলবো তোদের। এই চুপ কর, এমন রাতের বেলা এমন বলিসনি, ভয় করে তো। রজত এতক্ষণ চুপ করেই ছিল। এবার সে জিজ্ঞেস করল, এ ভাই, আমরা কোথায় যাচ্ছি রে? নিতু ঠাকুমার বাড়ি। নিতু ঠাকুমা হলো মান্তু পিসির প্রতিবেশী। ওনার কাছে সারা গ্রামের খবর থাকে।
আসলে গতকাল সুবলের কাছ থেকে ওই মান্তু পিসির ব্যাপারটা শুনে না খুব খারাপ লাগছে। যতই হোক, সেই ছোটবেলায় দেখে গেছি সুস্থ সবল হাসি খুশি মানুষ, সেরকম হঠাৎ করে পাগলা হয়ে গেল কিভাবে? আর তার মেয়েটাই বা মারা গেল কেমন করে? রজতের মনটা কেমন যেন করে উঠল একবার, আর আবার সেই গত রাতের স্বপ্নটার কথা মনে পড়ল। সেই মূর্তিমান বিভীষিকা। নিতু ঠাকুমার বাড়ি পৌঁছতে অনেকদিন পর আসার জন্য অনেক আপ্যায়ন পেল বাদল। 4 জন অতিথিকে পেয়ে একেবারে যাকে বলে ব্যতিব্যস্ত হয়ে পড়ল গোটা বাড়ির লোক। বেশ ভারী রকমের জলখাবার খেয়ে বাড়ির সবার সাথে মোটামুটি কথাবার্তার পালা শেষ করে বাদল আর তার 2 বন্ধুকে নিয়ে নিতু ঠাকুমার ঘরে ঢুকল। আয় বাসা আয়, কদিন দেখি নাই তোরে কত। নিতু ঠাকুমা অবিভক্ত বাংলাদেশের মানুষ। ঠাকুরদার সাথে পালিয়ে এসেছিল এদেশে, কিন্তু এদেশের ভাষা তিনি আজও রপ্ত করতে পারেননি, বা হয়তো চেষ্টাটাও করেননি। বয় বয়, এইখানে বয়। ঠাকুমা তার সামনে কতগুলো বেতের মোড়া দেখিয়ে বলল, তুমি ভালো আছো ঠাকুমা? হাসি রে বাসা, এইবার তো যাওয়ার সময় হয়েছে, ডাকাইলেই যাইতে হইব, বুঝলি? না না ঠাকুমা, তোমাকে এখনো অনেক দিন বাঁচতে হবে। ঠাকুমা কিছু বলে না, শুধু মৃদু একটু হাসে। এরপর ঠাকুমার সাথে এই কয়েক বছরের জমানো বেশ কিছু টুকটাক কথা সেরে নিয়ে আসল কথায় আসলো বাদল। আচ্ছা ঠাকুমা, সুবলের কাছে আমি কালকে শুনছিলাম মান্তু পিসি নাকি পাগল হয়ে গেছে। ঠাকুমা নিঃশব্দে ইতিবাচক ভঙ্গিতে ঘাড় নাড়ল। কিন্তু এমনটা কি করে হলো কিছু জানো? ঠাকুমা যেন কিছুক্ষণ একটু বিমর্ষ হয়ে বসে রইল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করল। মান্তুর একখান মাইয়া আসিল, নাম মুনাই, হয়তো জানোস। এক রাইতে পইরে ফেরার পথে সে আর বাড়ি ফেরে নাই। সেই দিন খুব ঝড় বৃষ্টি হইতে আসিল, দুর্যোগ মাথায় কইরেই সবাই ওরে খুঁজতেছে। সারা রাত খুঁজার পরে ভোর রাইতের দিকে ক্ষেতের মধ্যে ওই মাইয়ার দেহ পাওয়া যায়। দেহে প্রাণ ছিল, কিন্তু চোখ মুখ আর শরীর যেন ভয়ে কুঁকড়ায় গেছিল। তারপর ওরে ঘরে লইয়া আইসা কবরেজ বদ্যি কতই তো দেখানো হইল, কিন্তু কোনো লাভ হইল না। মায়াটা পাগল হইয়া গেল। সারা দিন কিচ্ছু খাইতো না, চিৎকার করতো, কেমন যেন সব ভাষায় কথা কইতো। আর ঠিক ভোরবেলা আর সন্ধ্যাবেলা কাকের মতন ডাকতো। এই কথাটা শুনে বাদল সহ বাকি 2 জনের ভ্রু কুঁচকে যায়। কাকের মতো ডাকাটা সত্যি বড্ড অদ্ভুত। সুজন আর কৌতূহল সামলাতে না পেরে বলেই দিল, কাকের মতো চিৎকার করতো মানে? পাগল হয়ে গিয়েছিল বুঝলাম, কিন্তু পাগল হয়ে কি কেউ কাকের মতো ডাকে? সেইটাই তো আমাগো কথা। মানুষ পাগল হইলে কাকের মতন ডাকবে কেন? এই প্রশ্নের উত্তর সবাই জানতে চাইছিল। কবরেজ বদ্যিরাও খুব অবাক হয়ে গেছিল, এমন কাণ্ড তারা আগে দেখে নাই। এই কাকের কথা সুজন আর বাদলের মনে একটা পুরো কৌতূহলের স্তর জমিয়ে দিলেও রতনের মনটা কেমন যেন করে উঠল। এই কাকের কথা শুনে তার মনটা একটা অদ্ভুত সম্বন্ধ স্থাপন করতে চাইছে। রজত জোর করেই যেন সেই ভাবনাকে সরিয়ে নিতু ঠাকুমার কথায় মন দেওয়ার চেষ্টা করল। আচ্ছা ঠাকুমা, তুমি যে বললে মুনায়ের চোখে মুখে ভয়ের ছাপ ছিল, ও কিসের ভয় পেয়েছিল?
মাঝে মাঝে ওই মাইয়াটা একটু ঠিকঠাক কথা কইতো, তখন ওর মারে কইতো সেই কথা। হ্যাঁ নাকি এক অদ্ভুত মূর্তি দেখছিল, সেই মূর্তি ওর দিকে নাকি তাকায়ে দাঁত বের কইরা হাসতে আসিল। গায়ে সিরা পোশাক, মাথাটা কেমন যেন হাঁড়ির মতো, তার লাল লাল চোখ। মোনাইকে দেখে ভয় পেত। সেটার বর্ণনা শুনে বাকি দুজনের কপালে ভাঁজ এলো। রজতের ভয়ে গা হাত পা শিখিয়ে এলো। ঠাকুমার বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে তার দেখা গত রাতের স্বপ্ন। এরপর মাইয়াটা ঠিক করে খাইতো না, পাগলামির চোটে ঘুম হইতো না। এমন ভাবে কি মানুষ বাঁচে রে? 1 মাসের মধ্যেই হ্যাঁ মারা গেল। মরার সময় তার যে চেহারা হয়েছিল তার চোখে দেখা যায় না। না খাইয়া খাইয়া শরীর একেবারে শুকায়া গেছিল। তারপর থেকে কি মান্তু পিসি? তারপর থেকে শোকে শোকে মাটাও একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেছিল গা। কপালে লিখন রে বাসা, কে খন্দাইতে পারে? হ্যাঁ, বাদলের কপালের ভ্রুকুটি আরো গভীর হলো। বড়ই অদ্ভুত ঘটনা, যার কোনো রকম সমাধানের দিক ধরা যায় না। যদিও এখন বিষয়টা অনেক বেশি গড়িয়ে গেছে, সমাধান সম্ভব হলেও বাচ্চা মেয়েটাকে তো আর ফেরানো যাবে না। সমাধান সম্ভব হলেও মান্তু পিসির মানসিক বিকার ঠিক করা হয়তো সম্ভব নয়। নিতু ঠাকুমার বাড়ি থেকে বেরোনোর সময় বাদলের বোন জিজ্ঞেস করল, ঠাম্মার সাথে কি কথা বললি রে দাদা? তুই তো দিদিদের সাথে খেলছিলি, তুই এসব শুনে কি করবি? বল না, বল না আমাকে। বাদল আর ওর বোনের মধ্যে এমন কথার খুনসুটি চলছিল, ঠিক এমন সময় একটা হাসি আর চিৎকার মেশানো অদ্ভুত গলা শোনা যায়। অকস্মাৎ এমন চিৎকার হওয়াতে চারজনেই বেশ চমকে ওঠে। ঠাকুমার পাশের বাড়ি থেকেই আসছে। বহু বছর পরেও এমন ভাবে এই গলার আওয়াজ শুনে বাদল বেশ বুঝতে পারল এই গলাটা মান্তু পিসির। বাদল বাকি 3 জনকে আসতে বলে সে বাড়ির দিকে এগোলো। বাড়ির উঠোনে পৌঁছতেই বাদল দেখে দরজায় তালা দিয়ে হাতে চাবি নিয়ে এগিয়ে আসছে সুবল। তাকে দেখি সুবল বলল, আরে বাদল দা এখানে? আরে নিতু ঠাকুমার বাড়ি এসেছিলাম, বাড়ি যাচ্ছিলাম তখন হঠাৎ এই চিৎকার শুনে। এটা মান্তু পিসি তাই না? সুবল ম্লান মুখে উপর নিচে ঘাড় নাড়ল। আচ্ছা, উনি কি সবসময় এমন চিৎকার করে? না, মাঝে মাঝে করে, তবে সময়ের কোনো ঠিক নেই। সুবলের কথা শেষ হতে না হতেই সেই মহিলার কণ্ঠস্বর আবার শোনা গেল, হেই হেই এই, তোরা কে রে? হ্যাঁ, কে তোরা? এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন এখানে? বাদল দেখল মান্তু পিসি জানলা দিয়ে তাদের দিকে তাকিয়ে কথাগুলো বলছে। সে এগিয়ে যায় পিসির দিকে। প্রায় 1 যুগ পর দেখল তার ছোটবেলায় দেখা সেই মান্তু পিসিকে। আর তার মুখ দেখতেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল তার। তখন মান্তু পিসি তার মেয়েকে কোলে নিয়ে ঘুরতে আসত। তার মেয়ে হওয়ার পর থেকেই তার স্বামী নিরুদ্দেশ হয়ে যায়, কিন্তু পিসি তাতে বিচলিত না হয়ে মেয়েকে নিয়ে হাসি খুশি থাকত। ভারী মা সুলভ মুখ ছিল পিসির, মিষ্টি হাসি সব সময় লেগে থাকত। কিন্তু আজ কোথায় সেই মা সুলভ মুখ, কোথায় সেই মিষ্টি হাসি? চোখে মুখে কালো কালো ছাপ, চোখ দুটো কোটরে, গালের হাড়ের পাশে 2 গর্ত, চুল রুক্ষ। তার অবস্থা দেখলে মনে হয় কতদিন সে কিছু খায়নি, কতকাল স্নান করেনি।
বাদলের মনটা কেমন একটা অদ্ভুত বেদনায় ভরে গেল। তার মনে সেই বিষয়টাকে যতটা সহজে মেনে নিতে পেরেছিল, মান্তু পিসিকে সামনে থেকে দেখে কোনোভাবেই সেটা মানতে পারছে না। দাঁড়িয়ে দেখছে দেখো দিনি, কে কে রা তোরা? আবার রুক্ষ শব্দে চমক ভাঙল বাদলের। আমি গো পিসি, বাদল। তুমি ভালো আছো? কে বাদল? হ্যাঁ, বাদলটা কে? আরে আমায় চিনতে পারছো না? সেই ছোটবেলায় আমাদের বাড়ি যেতে, আমায় কাঁচা আম শুকনো মরিচের আচার খাওয়াতে। না, তো তোরে আমি চিনি নে। শোন না, তুই বাপু আমার মেয়েটারে এনে দে না। ওই কারা যেন ধরে নিয়ে গেছে মেয়েটারে, আর ফিরিয়ে দিচ্ছে নে। দে না বাপু, দে না, আমার মেয়েটারে এনে দে না। আমার মেয়েটারে আমার কাছে এনে দে না রে, দে না রে। ওরে মুখ পোড়ার দল, তোরা সব এক দলে, এক দলে তাই না? বজ্জাত মুখ পোড়া কুলাঙ্গার, তোরা সবাই মিলে আমার মেয়েটাকে লুকিয়ে রেখেছিস। হেই, কেন রে, কেন? কি ক্ষতি করেছে তোদের? হ্যাঁ বল দেখিনি। দে না রে, দে না, আমার মেয়েটারে আমার কাছে ফিরিয়ে দে না, দে না। বাদল কিছু একটা বলতে গিয়ে বুঝতে পারল তার গলা ধরে আসছে। তবুও সে ধরা গলায় বলল, আমরা লুকিয়ে রাখিনি পিসি, আমরা তো তোমার মেয়েকেই খুঁজছি। যদি পাই তোমার কাছে নিশ্চয়ই দিয়ে যাব, তুমি চিন্তা করো না। মিছে কথা, তোরা সবাই মিছে কথা কইছিস। তোরা ইচ্ছে করে আমার মেয়েটাকে লুকিয়ে রেখেছিস। এই এই চলে যা বলছি, চলে যা আমার চোখের সামনে থেকে। আমি তোদের সহ্য করতে পারছি না। সরে যা, সরে যা বলছি। আর যদি সরে না যাস তাহলে আমায় ঘরে বন্ধ না রেখে খোল দেখি। দেখ দেখ তোদের কি করি, কি করি আমি তোদের। যা যা যা, পালা 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 এখান থেকে, পালিয়ে যা বলছি, পালা এখান থেকে। সে বিকট হাসি শুনে বাদলের ভয়ের চাইতেও কষ্ট বেশি হলো। সে তার ছোটবেলার মান্তু পিসিকে এভাবে দেখবে কোনোদিন ভাবেনি। বাদলদা, উনি এমনি করে, এখন কেউ বোঝে না উনি কখন কি করে বসেন। বলি শোনো, এখন বরং ফিরে চলো। বাদল এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই অবাক করা একটা ব্যাপার ঘটল। বাদল, ও বাদল। সেই চীনা মিষ্টি সুরের ডাক। বাদল ঘুরে তাকালো। একবার আমার কাছে আয় বাছা, একটিবার আয়। মান্তু পিসি বাদলকে প্রাণ ভরে সেই ছোটবেলার মতো করে ডাকছে। বাদল প্রায় দৌড়ে গেল পিসির জানলার সামনে। ও বাবা, বলছি আমার মেয়েটাকে খুঁজে দিবি? আমার মেয়েটা না আমায় ছেড়ে একদিনও একা থাকেনি রে। কতদিন হয়ে গেল দেখ, আমার কাছে আসেই না। ও ছাড়া আমার আর কে আছে বল তো বাবা? ওকে নিয়েই তো বাঁচবো আমি। ও যদি আমায় এভাবে ছেড়ে থাকে, আমি কি নিয়ে বাঁচি বল? কতদিন ও কিছু খায় নে, আর ও খিদে পেলে আমায় ছাড়া কাউকে বলে না রে বাবা। পড়াশোনাতে না ও অনেক ভালো, অনেক শান্ত মেয়ে আমার, জানিস? ওই অন্য মেয়েদের মতো দোষী নয়। আমার উপর তো রাগও করে না। তবে কেন যে আমার ছেড়ে কোথায় লুকিয়ে আছে জানি না রে বাবা। রোজ ওর জন্য ভাত রাখি, ও আসেই না। পোড়ামুখিটা বোঝেও না, ওর মা ওর জন্য বসে আছে। আমার মেয়েটাকে এনে দে না বাবা, দে না বাবা, তোর দুটি পায়ে পড়ি আমি। দে না, দে না, আমার মেয়েটাকে আমার কোলে এনে দে না, দে না বাবা, আমার মেয়েটাকে। দে না বাবা, আমার মেয়েটাকে আমার কাছে এনে দে না রে। মান্তু পিসির দুই হাত
জানলা দিয়ে যেন বাদলের পাটাকে জাপটে ধরে কথা বলতে চাইছে। জানলার গরাতগুলো শুধু সেই স্পর্শটা হতে দিচ্ছে না। অভাগী মায়ের এমন বুক ফাটা কান্না বাদল সহ্য করতে পারল না। শুধু বাদল কেন, যে কোনো রক্ত মাংসের মানুষের পক্ষে এই ঘটনা সহ্য করা প্রায় অসম্ভব। মায়ের এই আকুল আরতি তা নেওয়ার জন্য কেউ নেই। বাদলের দু চোখ দিয়ে জলের ধারা নেমে আসছে। কোনোভাবেই আটকাতে পারছে না সে সেটাকে। তার কানে যাচ্ছে মান্তু পিসির বুক ফাটা নিষ্ফল অনুরোধ। সে এমন একটা ঘটনার সম্মুখীন হওয়ার জন্য কোনো দিন প্রস্তুত ছিল না, বা হয়তো প্রস্তুত থাকলেও এমনটাই নোনতা জলে তার গাল ভিজত। সুবল বাদলকে এমন অবস্থায় দেখে হাত ধরে তুলে নিয়ে চলল বাড়ির পথে। বাকি তিনজনও ভারী মনে চোখের কোণায় জমে থাকা অথবা গাল বেয়ে বইতে থাকা জল নিয়ে ওদের অনুসরণ করল। শুধু রয়ে গেল মান্তু পিসি আর তার নিষ্ফল আকুতি। ও বাদল, আমার মেয়েটাকে খুঁজে এনে দে না বাবা, দে না খুঁজে এনে। মেয়েটা আমার অনেক দিন ভাত খায়নি, আমি ওর জন্য ভাত বেড়ে রেখেছি। ওকে খুঁজে এনে দে না বাদল। ওর মুখে মা ডাকটা কতদিন শুনি নে রে। ও মুনাই, মুনাই রে, আমার কাছে একটিবার ফিরে আয় মা, আয় না ফিরে। রাগ করে থাকিস রে তোর মায়ের ওপর। ও মুনাই, মুনাই রে। হায় রে অদৃষ্ট, এই অভাগিনী মা বুঝতেই পারছে না যে তার সাথের মুনাই আর কোনো দিন তার কোলে ফিরবে না, আর কোনো দিন ও মা বলে ডাকবে না, আর কোনো দিন তার জন্য বেড়ে রাখা ভাত সে খেতে পারবে না। বাদল অঝরে কাঁদতে কাঁদতে ফিরছে। তার সব কৌতূহল, সব জিজ্ঞাসা যেন তার অশ্রু জলে ধুয়ে মুছে বেরিয়ে যাচ্ছে। মায়ের চাইতে বড় মমতার বাঁধন এই পৃথিবীতে আর কিছু নেই। পাগলি মায়ের বুক চেরা হাহাকার মিলিয়ে যাচ্ছে আকাশের বুকে। হয়তো তার সেই মেয়ে শুনতে পাচ্ছে, হয়তো সেই মেয়ে পাঁচটা বাইরের মানুষের চোখের জল দেখতে পারছে। আজ 25শে বৈশাখ। আজকের সন্ধ্যায় এই গ্রামের মাঠে বিশাল বড় অনুষ্ঠান। দুপুরে খাওয়া দাওয়ার পর সুজন রজতকে নিয়ে গ্রামের মধ্যেই একটু ঘুরতে বের হয়। বের হওয়ার আগে বাদলের আদেশ ছিল, তাড়াতাড়ি কিন্তু বাড়ি ফিরে আসবি। হ্যাঁ, সন্ধ্যাবেলায় মাঠে অনুষ্ঠান দেখতে যাবো সবাই মিলে। এসে থেকে গ্রামটাকে দিনের আলোয় তেমনভাবে ঘুরে দেখার সুযোগ পায়নি দুজনে, তাই আজকে সুযোগ পেয়ে বেরিয়েছে। সুজন লক্ষ্য করছিল গতকাল থেকেই রজত কেমন যেন একটু নীরস হয়ে আছে। কাল রাতের ঘটনাটা অবশ্য যথেষ্ট ছিল এটার জন্য, কিন্তু সুজন এটা তার আগে থেকেই লক্ষ্য করছে। রজতকে জিজ্ঞেস করলেও কোনো সদুত্তর পাওয়া যায় না। এই রজত, চল, এত বড় ক্ষেতের মাঠ একটু ঘুরে দেখি। ওই দেখ, ওই দিকটায় দেখছি বড় বড় গাছ রয়েছে। হঠাৎ মাঠ দিয়ে? আরে সেই তো ঘুরতেই এসেছি, চল না মাঠের দিকটা একবার ঘুরে আসি। ঠিক আছে, চল। ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার জমি, দুধারে তরমুজ চাষ হয়েছে। বিকেলের নরম রোদ গায়ে পড়ছে দুজনের, ভালোই লাগছে বেশ। ফুরফুরে হাওয়া, এটাই তো ওরা চেয়েছিল।
এইসব তো আর শহরের ধুলো ধোঁয়াতে পাওয়া যায় না। উফ ভাই, এরকম পরিবেশ পেলে কি আর বাড়ি ফিরতে ইচ্ছে করে? লাভলি। সুজনের কথা শুনে রজত শুধু নিঃশব্দে হাসল। আচ্ছা রজত, তোর কি হয়েছে বল দেখি? সেই কালকে সকাল থেকে দেখছি তো কিরকম কেমন যেন একটা গুম মেরে আছিস। কি সমস্যা হয়েছে, শেয়ার করা যাবে কি? আরে না রে, তেমন কিছুই হয়নি। দেখ, হয়েছে তো বটি, নাহলে তুই এরকম গুম মেরে থাকার ছেলে তো নোস। আরে পরশু রাতে আমি একটা... পরশু রাতে কি? বলেই পিছন ঘুরে তাকিয়ে দেখল রজত কিছু একটা দেখে থমকে দাঁড়িয়েছে। তার চোখে ভয় আর বিস্ময় মেশানো কেমন একটা অদ্ভুত অভিব্যক্তি খেলা করছে। রজতের দৃষ্টি অনুসরণ করে সুজন দেখল বেশ কিছুটা দূরে মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত দর্শন মূর্তি। এই সেই মূর্তি। প্রথম দিন বাদল বলেছিল এর নাম কাকতারুয়া, কিন্তু রজত এভাবে ওটার দিকে তাকিয়ে আছে কেন সেটা কেউই বুঝতে পারল না। ও যদি ওটাকে প্রথমবার দেখে চমকে গিয়েছিল, কিন্তু ভয় পাওয়ার মতো কোনো কারণ কি হয়েছে? এইসব ভাবনার মধ্যেই হঠাৎ সুজন দেখল রজত ক্ষেতের দিকে ওই কাকতারুয়াটাকে লক্ষ্য করে ছুটতে শুরু করেছে। সুজন ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগে রজত অনেকটা দৌড়ে চলে গিয়েছে। সুজন কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে চিৎকার করে ডেকে উঠল, এই রজত! আরে আরে কি রে, দৌড়াচ্ছিস কেন এভাবে? রজত! রজত তরমুজ ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়ে গিয়ে পৌঁছল সেই মূর্তির কাছে। তখন তার মুখে ভয়ের লেশ মাত্র নেই। সে বুঝতে পারছে এই সেই মূর্তি যাকে সে পরশু রাতে স্বপ্নে দেখেছে, কিন্তু এখন সেটাকে চোখের সামনে দেখে যেন তার রাগ সপ্তমে উঠেছে। এদিক ওদিক চোখ ফিরিয়ে সে ক্ষেতের মধ্যে পড়ে থাকা একটা মোটা গাছের ডাল দেখতে পায়। তারপর সেটা হাতে তুলে নিয়ে সজোরে মারে সেই মূর্তির মাথা লক্ষ্য করে। মাটির হাঁড়ি লাঠির আঘাতে শব্দ করে ভেঙে পড়ে, কিন্তু রজত এতেও শান্তি পায় না। সে পাগলের মতো আঘাত করতে থাকলো, আর বারংবার এত আঘাতে মূর্তির কাঠামো মাঝখান থেকে ভেঙে পেছন দিকে এলিয়ে পড়ল। সুজন দূর থেকে হতবাক হয়ে রজতের এই কাণ্ড দেখছিল। হঠাৎ তার কানে গেল কিছু সমবেত চিৎকার। গেল 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 বাবু, কি পাগল আছেন নাকি? গ্রামের কিছু লোকজন রজতকে উদ্দেশ্য করে বলতে বলতে হন্তদন্ত হয়ে ক্ষেতের অপর প্রান্ত থেকে ছুটে আসছে। সুজন বুঝল সমূহ বিপদ। এমতো অবস্থায় রজতের কাছে না গেলে গ্রামবাসীরা হয়তো তাকে মারধর করতে পারে, বিনা কারণে কাকতারুয়া ভাঙার অপরাধে। সুজন ছুটতে শুরু করলো রজতের দিকে। সামনে পৌঁছতে গ্রামবাসীরাও দৌড়ে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। এরে মাথাটা গেছে নাকি বাবু? পাগল আছেন? এই কাকতারুয়া ভাঙছেন কেন? চাষের জমিতে এসে হল্লা করছেন কেন আপনারা? রজত তাদের কথার উত্তরে কিছু না বলে ভাঙা কাকতারুয়াটার দিকে চেয়ে রাগে ফুঁসতে লাগল। সুজন বেগতিক দেখে গ্রামবাসীদের বলল, ক্ষমা করবেন দাদারা, ও বেচারা ছোট থেকেই কাকতারুয়া দেখে ভয় পায়, আর তাই এটা থেকে আর সহ্য করতে না পেরে ভেঙে ফেলেছে। ভয় পাবে তো আসবে না, জিনিসপত্র ভাঙছেন কেন? এটি বানাই দেবেন। সরি সরি সরি, কিছু মনে করবেন না। ওর হয়ে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, মাফ করে দিন। মানে বোঝা যায়নি একদম, সরি। এই তুই চল এখান থেকে, আর এক সেকেন্ডও দাঁড়াবি না। অনেক বড় ক্ষতি করে ফেলেছিস ওনাদের। কোনোভাবে গ্রামবাসীদের একটু শান্ত করে সুজন রজতকে নিয়ে ফিরতে লাগল। রজত একবার পিছন ঘুরে তাকিয়ে দেখল শরীরের ঠিক মাঝখান থেকে ভাঙা কাকতারুয়াটা পড়ে আছে, আর তার ছেঁড়া আলখাল্লা হাওয়ায় মৃদুমন্দ উঠছে।
বাড়ি ফেরার পথে সুজনের সাথে একটাও কথা বলল না রজত। সুজন বাড়ি এসে কাউকেই এই বিষয়ের ব্যাপারে কিচ্ছু বলল না, বাদলকেও না। সন্ধ্যায় বাড়ির সকলে মিলে গেল কারামারা গ্রামের বৈশাখের বিশিষ্ট উৎসব দেখতে। গ্রামের মাটিতে এত বড় করে যে কোনো উৎসব হতে পারে তা না দেখলে বোঝাই যাবে না। অদ্ভুত সুন্দরভাবে মেলা বসেছে সারা মাঠ জুড়ে। কোথাও কাঠের নাগরদোলায় চড়ছে বাচ্চা ছেলে মেয়ে, কোথাও বা ছোট গয়নার দোকান। সেখানে কাঁচের চুড়ি, গলার হার, পায়ের নুপুর, কানের দুল, নাকের নাকছাবি সব বিক্রি হচ্ছে। বাড়ির মেয়ে বউরা ভিড় করে দাঁড়িয়ে সেসব কিনছে, দাম দর করছে। কোথাও আবার খাবারের দোকানে ভিড় লেগে আছে। জিলিপি, নিমকি, গজা সব বিক্রি হচ্ছে। ছেলে মেয়ে, বাচ্চা, বুড়ো সবাই সেখানে ভিড় করে কিনছে। খেলনার দোকানে বাবা মায়েরা তাদের সন্তানদের কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। একটা জায়গায় স্কুলের শিক্ষক জাতীয় মানুষরা মিলে বইয়ের সম্ভার নিয়ে বসেছে। বেশিরভাগ বই কবিগুরুর। সেখানে অবশ্য তুলনামূলক ভিড়টা একটু কম। সেদিন যে ওরা তিনজন এসে দেখেছিল মঞ্চ তৈরি হচ্ছে, সেই মঞ্চ আজ তৈরি। তবে সেটা খোলা মঞ্চ, মাথার উপর ছাদ নেই। আর সেখানে একজন মহিলা হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইছে। সুজন প্রায় অবাক হয়ে সব দিকটা দেখছিল। বাদলও যে অবাক হয়নি এমনটা নয়। বহুদিন ধরে সে এই উৎসবে আসেনি। সে তাই আবার যেন তার ছোটবেলার স্মৃতিগুলোকে হাতড়ানোর চেষ্টা করছে। সুজন একটা সুন্দর জামা কাপড়ের দোকান দেখে বাদলকে বলল, বাদল, আমি কয়েকটা জামা দেখবো, তুই কি দাঁড়াবি না আমার সঙ্গে ঘুরবি? না, তুই দেখ, আমি বরং ঘুরে ঘুরে চারপাশটা একটু দেখি। অনেকদিন পর এলাম কিন্তু এখানে। বেশ, রজত তুই কি করবি? রজতের দিকে চোখ পড়তে সুজন দেখল রজত কেমন যেন গুম মেরে দাঁড়িয়ে আছে। বোধহয় বিকেলের ঘটনাটার জন্য। আরে রজত বরং আমার সঙ্গেই আসুক। কি বলিস রজু? বেকার বেকার এখানে দাঁড়িয়ে কি করবি তুই? তুই তো আর জামা কাপড় কিনবি না, ও শখ তো সুজনের। তার থেকে তুই চল আমার সাথে ঘুরবি। সুজন বাদলের কথায় সায় দিয়ে জামা কাপড় দেখতে গেল। সুন্দর হাতে আঁকা ছবি দিয়ে বানানো জামা, গেঞ্জি, একদম সুতির কাপড়। সুজনের জামা কাপড়ের খুব শখ, তাই এইভাবে জামা, গেঞ্জি, পাজামা, ধুতি ইত্যাদি গ্রামের একদম খাঁটি বস্ত্র ঘেঁটে দেখতে তার খুবই ভালো লাগছে। এইভাবেই চলতে চলতে বেশ কিছুক্ষণ কাটল। বেশ কিছু জামা কাপড় কিনে যখন সুজন দোকানে দাম মেটাচ্ছে, তখন তার পিঠে একটা হাত এসে পড়ল। সুজন পিছনে ঘুরে তাকাতেই দেখল বাদল দাঁড়িয়ে হাঁপাচ্ছে। কিরে, কি হলো? এরকম হাঁপাচ্ছিস কেন? রজতকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? আমার সাথেই তো ছিল এতক্ষণ। মিনিট 5 আগে অবধি আমার সাথেই হাঁটছিল। ভিড়ের মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়ার পর দেখলাম ও আর নেই। কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। তোর সাথেই যখন ছিল তখন গেল কোথায়? তুই দেখতে পাসনি? আরে না ভাই, আমি দেখতে পাইনি। দেখতে পেলে কি বলতাম এই কথা? তাহলে গেল কোথায়? ও ফোন করেছিলি? ওর ফোনটা লাগছে না, তুই একবার ট্রাই করে দেখ তো। সুজন ফোন করল রজতকে, কিন্তু চেষ্টা ব্যর্থ। কোনোভাবেই যোগাযোগ করা গেল না। ছাড় ছাড় ছাড়, এইখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। চকে খুঁজি। মেলার মধ্যে হারিয়ে গেলেও রাস্তা চিনে বাড়ি ফিরতে পারবি কিনা তারও সন্দেহ আছে। সুজনের বিকেলের ঘটনাটা মনে পড়ে কেমন যেন একটা ভয় করতে লাগলো।
হতেই পারে সেই লোকগুলো রজতের প্রতি ক্ষোভ পুষে রেখেছিল। এরপর কথাটা লুকিয়ে রাখলে বিপদ হতে পারে ভেবে সুজন সবটা জানালো বাদলকে। বাদল সবটা শুনে গ্রামবাসীর ক্ষোভের চিন্তাটা নেহাতি অবান্তর বলে সুজনকে শান্ত করে রজতকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করল সারা মাঠ জুড়ে। কে জানে কোথায় কোন ভিড়ের মধ্যে আটকে রয়েছে ছেলেটা, নাকি রাস্তা ভুল করে সে অন্যদিকে চলে গেল, অথবা সুজন যা বলছে সেটাই ঠিক। ঠান্ডা জলের ছাপটায় চোখ মেলে তাকালো রজত। চোখ খুলতেই মুখের সামনে সুজন, বাদল আর তাদের পিছনে গোটা বাড়ির লোক। কেমন যেন একটু ধাঁধার মতো লাগছে রজতের, মাথাটাও ঝিমঝিম করছে। সে তো মেলাতে ছিল, তারপর হঠাৎ করে ওহ, ফাইনালি জ্ঞান ফিরেছে। আমার কি হয়েছিল? কথাটা শুনে রজত অবাক হয়ে গেল। তুই ক্ষেতের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলি। আচ্ছা, তোকে কি গ্রামের কেউ মারধর করেছিল বা কেউ টেনে নিয়ে গিয়েছিল? না। তাহলে কি হয়েছিল তোর? তুই মেলা থেকে ক্ষেতের দিকে কেন গিয়েছিলি? রজত আবার অবাক হলো। পিছন থেকে বাদলের বাবা বললেন, ওকে এত প্রশ্ন করিস না, ও সবে জ্ঞান ফিরেছে, আগে ওকে খেতে দে। খাওয়া দাওয়া সেরে বাদল বলল, সুজন, তুই বরং আজ একা শুয়ে পড়, আমি রজতের সাথে শুই। ওর ভাবগতিক দিকে আমার মোটেই কিন্তু ঠিক লাগছে না। বেশ, কিছু দরকার থাকলে ডাকিস, ফোন করে নিস। ঘুমোতে যাওয়ার আগে বাদল রজতকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে রজত, তোর কি হয়েছে বলতো? সেই পরশু থেকে তোকে দেখে আমার ঠিকঠাক লাগছে না। আর সুজনও বেশ কিছু কথা আমায় বলল। কি হয়েছে একটু বলতো? রজত বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি সত্যি জানি না রে ভাই আমার কি হয়েছে। গত পরশু রাতে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখি। সেই প্রথম দিনের দেখা ওই যে কাকতাড়ুয়াটা, ওটাকে নিয়ে। কাকতাড়ুয়া? হ্যাঁ, তারপর থেকে যেন আমার মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছে মাঝে মাঝে। আজ বিকেলে ক্ষেতের মধ্যে ওটাকে দেখে জানি না কি হলো, আমার খুব রাগ উঠে গেল। মেরে ওটাকে ভেঙে দিলাম একদম। মনে 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 একটা কি যেন বললো, ওটাকে ওটাকে ভেঙে দিলে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু তারপর 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 সন্ধেবেলায় ওই মেলায় গেলাম। সেখানে তো তোর সাথেই ছিলাম, বল? হ্যাঁ সেটাই তো, কিন্তু তারপর উধাও হয়ে গেলি কেন? না 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 না, আমি উধাও হইনি। একটা ভিড়ের জন্য তোর থেকে একটু আমি আলাদা হয়ে গিয়েছিলাম। আর তোর ফোনটাও লাগছিল না এই টাওয়ারটার জন্য। তারপর ভাবলাম তোকে এত ভিড়ের মধ্যে আর খুঁজে লাভ নেই, তাই বরং আমি গেটের সামনে গিয়েই দাঁড়াই, বেরোলে তো নিশ্চয়ই আমায় দেখতে পাবি। গেটের সামনে দাঁড়িয়ে ওই মঞ্চের রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম, জানিস তো। এত ভালো লাগছিল যে আমি চোখ বন্ধ করে শুনছিলাম একদম। তারপর না আর কিছুই মনে নেই আমার, জানিস। চোখ যখন খুললাম তখন দেখছি এই ঘরে শুয়ে আছি। বাদল বেশ কিছুক্ষণ চিন্তা করে বলল, তুই বোধহয় ঘুমিয়ে পড়েছিলি। কয়েকদিন যাবৎ হয়তো তোর ঠিক করে ঘুম হয়নি। তাই হবে হয়তো। আর শোন, ওই কাকতাড়ুয়াকে নিয়ে আর বেশি ভাবতে হবে না। ওটা তুই আগে দেখিসনি, আর বিদঘুটে দেখতে বলে ওসব ভয় লাগছে। না রে ভাই, তা নয়। আমি যেটা বলছি শোন, তোর মনে আছে ওই মান্তু পিসি কি বলেছিল?
ওনার মেয়ে কাকের মতন আওয়াজ করত। আমি একদম শিওর যে ওনার মেয়ে ওই ওই কাকতাড়ুয়ার ভয় পাগল হয়ে গেছে আর আর তারপরেই মারা গেছে। আচ্ছা ভাই ভাই, আমিও আমিও তাহলে পাগল হয়ে যাচ্ছি? আমিও কি? তুই একটু বেশি ভাবছিস বুঝলি। তোর থেকে বেশি এই গ্রামে আমি থেকেছি। আমি বলছি তুই বেকার ভয় পাচ্ছিস। আরে কাকতাড়ুয়া একটা জড় বস্তু, আর কাকতাড়ুয়ার মানে কি? যে কাক তাড়ায়। তাহলে সেটার সাথে সম্পর্ক হবে কাকের। তোর কোথায় সম্পর্ক বল দেখি? তুই অতিরিক্ত চিন্তা করছিস কিন্তু। তুই ভালো করে ঘুমাতো, তোর ঘুমের দরকার। আমি ওই পশ্চিমের জানলাটা খুলে দিচ্ছি, ফুরফুরে ঠান্ডা হাওয়া আসবে, ভালো ঘুম হবে। তারপর দেখবি কাল সকালে সব চাঙ্গা। রজত সবটা শুনে নিজের মনকে এটাই মানাতে চেষ্টা করল যে বাদল হয়তো ঠিকই বলছে। ওই হয়তো সব কিছুকে নিয়ে এত বেশি ভাবছে। আর সেই সমস্ত কিছু বললেও বাদল একটা কথা রজতের থেকে এড়িয়ে গেল, পাছে রজত ভয় না পায়। আর সেই কথাটা হলো এই যে উৎসবের মাঠ থেকে রজতকে খুঁজতে খুঁজতে ক্ষেতের মধ্যে ওই ভাঙা কাকতাড়ুয়াটার কাছেই রজতকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। চোখ খুলতেই ঘুম ভাঙার কারণটা বেশ স্পষ্ট হলো রজতের। তেষ্টায় গলা শুকিয়েছে তার। যদিও ঘরের মধ্যেই মাটির কুঁজোয় জল রাখা, বিছানা ছেড়ে উঠে সে জল খেতে গেল। যাওয়ার আগে সে একবার জানলা দিয়ে বাইরে তাকালো। ফাঁকা মাঠ দেখা যাচ্ছে, আকাশে আংশিক ভাঙা চাঁদ, তাও প্রায় পূর্ণিমার মতোই আলো। সেই আলোতেই দূরে দেখা যাচ্ছে কাকতাড়ুয়াটাকে, সেই মাঝখান থেকে ভেঙে পিছন দিকে এলিয়ে পড়া কাঠামো। সেদিকে একবার তাকিয়ে জলটা খেতে গেল রজত। মাটির কুঁজোয় জল শহরের ফ্রিজের মতোই ঠান্ডা। জলটা তৃষ্ণার্ত গলা দিয়ে নামার সময় রজতের মন প্রাণ যেন জুড়িয়ে গেল। আহা, সে কি তৃপ্তি! জল খেয়ে বিছানার দিকে পা বাড়িয়ে ফুরফুরে হাওয়া আসতে থাকা খোলা জানলার দিকে তাকাতেই থমকে গেল রজত। বিকেলের মোটা গাছের ডাল দিয়ে ভাঙা সেই কাকতাড়ুয়া, একটু আগে দেখা সেই ভেঙে পড়া কাকতাড়ুয়ার মূর্তি একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর শুধু দাঁড়িয়ে নয়, হাওয়ায় দুলছে। ভয়ে রজতের হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে আসবে। সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। চোখ দুটো রোগড়ে নিয়ে আবার তাকালো সে। কোথায় কাকতাড়ুয়া সোজা মূর্তি? এ তো সেই একই রকম ভাবে ভেঙে পড়া মূর্তি। রজতের কোনটা ঠিক কোনটা ভুল সেই সব জ্ঞান লোপ পেল। সে ছুটে গিয়ে বিছানায় শুয়ে পড়ল ভয়ে, চোখ বন্ধ করল। তার পাশেই বাদল শুয়ে আছে, কিন্তু তাকে ডাকা সাহসটুকুও যেন রজত পাচ্ছে না। ভগবান জানে তার সাথে এসব কেন হচ্ছে। কি পাপ করেছে সে? নাকি এসবই তার মনের ভুল? কাকতাড়ুয়াকে দেখে সে এত ভয় কেন পাচ্ছে? বাদল কি ঠিকই বলছে? এগুলো তার নিছকই কল্পনা। কিন্তু সেদিনের মান্তু পিসির কথাগুলো শুনে তার কেন বারবার এই কাকতাড়ুয়ার কথাই মনে পড়ছিল। বাদল তো ঠিকই বলেছে, কাক জাতীয় পাখি তাড়াতেই তো কাকতাড়ুয়া রাখা হয় খেতে। তাহলে সেদিন যে রজত তার স্বপ্নেও কাকতাড়ুয়ার মাথার উপর কাক উঠতে দেখল, এই কথাগুলো মনে হওয়ার সাথে সাথেই ঘরের ভিতরে কাকের কর্কশ গলা শোনা যায়। চোখ বন্ধ অবস্থাতেও চমকে ওঠে রজত। এ কি? ঘরের মধ্যে কাক এলো কেমন করে? জানলার করাত তো ছোট ছোট, সেখান থেকে
কাক কেন, শালিক পাখিও ঢুকবে না। কিন্তু এত রাতে কাক কেন ঢুকবে ঘরে? আবার সেই ডাক। না, কাকটাকে তাড়াতে হবে, না হলে সারা রাত ডাকবে। বাদল কি শুনতে পাচ্ছে না কাকের ডাকটা? এতটা গভীর ঘুম তার। বাদলকে ডেকে কাকটাকে তাড়াতেই হবে। চোখ খুলতেই রজতের গায়ের লোমগুলো খাঁড়া হয়ে উঠল। এ কি, সে এখন কোথায়? সে এখনো খাটেই শুয়ে, কিন্তু সে ঘরে নেই। সে এখন খোলা প্রান্তরে শুয়ে আছে, কিন্তু খাটের উপরে। কেউ যেন খাটটাকে তুলে এনে খোলা প্রান্তরে বসিয়ে দিয়েছে। রজত ঘুরে তাকিয়ে দেখল বাদল বসে আছে খাটের উপর, তার দিকে পিঠ করে। বাদল, এই বাদল, এটা আমরা কোথায় আছি রে? এটা তো তোদের ঘর নয়, এ তো ফাঁকা মাঠ। এখানে আমাদের কে আনলো রে? হ্যাঁ, কয়েক সেকেন্ড আগেও তো আমরা ঘরের মধ্যেই ছিলাম। আরে এই বাদল, বাদল, কি রে, শুনতে পাচ্ছিস? এই, জানি না কে এনেছে। রজতের গা কেমন যেন শিউরে উঠল। বাদলের গলাটা এরকম যান্ত্রিক শোনাচ্ছে কেন? সে এবার ভয়ে ভয়ে ডাকল, বাদল, এ বাদল। বাদল আস্তে আস্তে ঘুরে তাকাল। রজত দেখল সে ঘুরে তাকিয়ে তার দিকে হাসছে, কিন্তু তার হাসিটা কেমন যেন অদ্ভুত। এই হাসি বাদলের নয়, এই হাসি অন্য কারোর। বাদল এমন করে হাসে না, কিন্তু বাদলের মুখটা কেমন যেন বদলে যাচ্ছে না? হ্যাঁ, কি বাদলের মুখটা এরকম হাঁড়ির মতো হচ্ছে কেন? তার দুই হাত সমান্তরালে পরস্পরের বিপরীতে উঠে যাচ্ছে। তার জামা কাপড় বদলে সেই আলখাল্লা হয়ে যাচ্ছে। বাদল আস্তে আস্তে কাকতারুয়ায় রূপান্তরিত হচ্ছে। কি হচ্ছে এটা রজতের সাথে? দেখতে দেখতে রজতের চোখের সামনে সেই ভয়ঙ্কর অট্টহাসি করতে করতে বাদল পরিণত হলো সেই ভয়ঙ্কর বিভীষিকাময় কাকতারুয়ার মূর্তিতে, যেই মূর্তিকে আজ বিকেলেই রজত ভেঙে গুঁড়িয়ে দিয়ে এসেছিল। ঝোড়ো হাওয়া আর বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকে, আর রজতের ঠিক সামনে একটা বিশাল বট গাছের সমান আয়তনে দাঁড়িয়ে আছে একটা বিভীষিকাময় কাকতারুয়া। তার লাল চোখ জ্বলছে, তার প্রাণহীন মুখে ভয়ঙ্কর অট্টহাসি। তার মাথার উপর এক রাশ কাক উড়ে বেড়াচ্ছে আর কর্কশ গলায় সমস্বরে চিৎকার করছে। ভয়ে রজতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মনে হলো তার হৃৎস্পন্দন আর কয়েক মুহূর্তেই থেমে যাবে। সেই ভয়ানক বিভীষিকাময় মূর্তি তাকে দেখে অট্টহাসি করছে, তাকে মারবে বলে উল্লাস করছে। আহ, সে কি ভয়ঙ্কর! ভয়ঙ্কর অট্টহাসি করতে করতে হঠাৎ সে কাকতারুয়ার হাত নেমে এলো রজতের দিকে। তার শরীরটাকে সাঁড়াশির মতো চেপে শূন্যে তুলে ধরল সে, আর তার মাথার উপর ঘুরতে থাকা কাকগুলো চিৎকার করতে করতে রজতের সারা শরীরে কামড় বসাতে লাগলো। ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক, কি নির্মম! রজত আর সহ্য করতে পারল না, চিৎকার করে উঠল সে। রাত তখন কটা হবে জানা নেই। বাদলের ঘুম ভেঙে পাশ ফিরে দেখল রজত বিছানায় নেই।
আর ঘরের দরজাটাও খোলা। কয়েক মুহূর্তের মধ্যে কিসের যেন একটা ভয়ে চাগার দিয়ে উঠল বাদলের মনে। সে বিদ্যুৎ বেগে ঘর থেকে বেরিয়ে ডাকতে শুরু করলো, রজত, এই রজত, কোথায় গেলি তুই? এই রজত! বাদলের চিৎকারে ঘুম ভেঙে বাড়ির প্রত্যেকটা লোক ছুটে এলো। সুজন ঘুম চোখেই হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাদল? কি হয়েছে? রজত ঘরে নেই। সে কি আবার কোথায় গেল? জানি না। বাদল আবার ডাকতে শুরু করলো। ডাকতে ডাকতে গোয়াল ঘরের দিকে তাকাতেই থমকে গেল সে। গোয়াল ঘরের ঠিক সামনে গরুগুলোর দিকে মুখ করে হাত দুটো দুপাশে তুলে দাঁড়িয়ে আছে রজত। আর কোনো এক অজানা কারণে গরুগুলো তারও স্বরে ডাকছে। বাদল দৌড়ে গিয়ে এই রজত! রজতের কাঁধ ধরে সামনে ঘোরাতেই শিউরে উঠল। অদ্ভুত এক দাঁত বের করা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সে। তার দুটো হাত দুই পাশে প্রসারিত, আর সে যেন হাওয়ায় দুলছে, ঠিক কাকতারুয়ার মতো। আর মুখ দিয়ে একটা শব্দ করছে। সেই শব্দের সাথে অনেকটা মিল রয়েছে কাকের কর্কশ ডাকের। দেখুন, রজতের মা নেই, তাই হয়তো একটা মাইনর শক রয়ে গিয়েছিল। নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট ও যে স্লিপ ওয়াকিং করতো এটা আমি জানতাম। এরপর আপনাদের সঙ্গে হয়তো ওই ক্রোবার বা কাকতারুয়াটা দেখে ভয় পেয়ে হ্যালুসিনেট করেছে। ডাক্তারের কথায় অবাক হয়ে যায় বাদল আর সুজন। হ্যালিউসিনেশন? ইয়েস, রজত হ্যালুসিনেট যেটা করছিল সেটা হয়তো রিয়েল লাইফে এক্সিস্টই করে না, বা সেই ঘটনাটা কখনো ঘটেইনি, শুধুমাত্র সেটা তার কল্পনা ছিল। আমরা এটাকে মেডিকেল ভাষায় বলি সাইকোটিক ডিসঅর্ডার বা সাইকোসিস। এই রোগীরা কোনো জিনিসকে নিয়ে অতিরিক্ত ভাবলে, তাদের পাস্টে যদি কোনো আক্ষেপ থেকে যায়, তাহলে তারা এমন জিনিস কল্পনা করে যার সাথে বাস্তবের কোনো মিল নেই। এর ফলে রোগীরা কখনো না খেয়ে বা বদ্ধ উন্মাদ হয়ে মারা যায়। ডাক্তারের কথা শেষে বাদলের কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। রজত আর মুনাই দুজনেই নিশ্চয়ই একই রোগে ভুগেছে। দুজনেরই জীবনে বোধহয় একটাই আক্ষেপ ছিল, রজতের মা আর মুনাইয়ের বাবা। এখন কি তাহলে রজত অ্যাসাইলামেই থাকবে? হ্যাঁ, ওর অবস্থা তো খুব একটা ঠিক নয়। এখানে থাকলে আমার ট্রিটমেন্টে থাকবে। আচ্ছা ডক্টর, রজত ঠিক হয়ে যাবে তো? হোপ সো, বাট ওয়ান মোর থিং ইজ দ্যাটস হিউম্যান ব্রেন, উই নেভার নো, বাট রিকভারি চান্সেস আর হাই। চিন্তা করবেন না, ভগবানের ওপর ভরসা রাখুন। ডাক্তারের সাথে কথা বলে বেরোনোর সময় বাদল সুজনকে বলল, এই রজতটা ট্রিটমেন্ট চলাকালীন ভাবছি একবার মান্তু পিসিকে নিয়ে আসবো, যদি ভালো হয়ে যায়। বেশ, তাই করিস। তিন বছর পর ঘুম ভেঙে জল খেতে উঠল বাদল। জল খেয়ে কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। 3 বছর আগের কথাগুলো কেমন যেন ঘুরে ফিরে আসছে বারবার। সবটা স্মৃতি হয়ে রয়ে গেল, শুধু মানুষগুলো আর রইল না। রজত আর মান্তু পিসি মারা গেছে। রজত মারা গেছে 3 মাস হলো, আর পিসিকে ট্রিটমেন্ট করাতে নিয়ে যাবে ভেবে এসে জানতে পারে পিসি আর নেই।
3 মাস হলো বাদল গ্রামে ফিরেছে এবং ঠিক করেছে শহরে আর সে যাবে না। সুজন শহরেই আছে, একটা চাকরি করছে। বাদল নানা দিক ভেবে গ্রামে ফিরে এলো। বাবার শরীর ঠিক নেই, তাই সংসারটাকেও দেখতে হবে। স্বাভাবিকভাবেই 3 বছরে বাদলের জীবনেও অনেকটাই বদল এসেছে। মানুষ চলে যায়, শুধু রয়ে যায় তার স্মৃতিগুলো। হয়তো রজত তার মায়ের কাছে গিয়ে ভালোই আছে, আর মান্তু পিসিও নিজের মেয়ের কাছে গিয়ে ভালো আছে। শুধু তারা মাঝে মধ্যে বাদলের স্বপ্নে আসে, হয়তো তাদের অস্তিত্ব মনে করাতে। এইসব কথা ভাবতে ভাবতে বাদলের চমক ভাঙে গরুর ডাকে। এত রাতে গরু ডাকার কারণ কি? চোরটোর নয় তো? আজকাল গ্রামে চোরের উপদ্রব বেড়েছে বই কি। কয়েকদিন আগে নিজামদের ছাগল চুরি হয়েছে। তাড়াতাড়ি দরজা খুলে গোয়াল ঘরের দিকে হাঁটা লাগায় বাদল। গোয়াল ঘরের সামনে পৌঁছে দেখে গরু ঠিকই আছে। একবার কাছে গিয়ে বাঁধনগুলো ঠিক আছে কিনা দেখে নেয়। না, সবই ঠিকঠাক। নিশ্চিন্ত হয়ে পিছন ঘুরে ঘরে ফেরার সময় পা বাড়িয়ে থমকে যায় বাদল। তার মাথার চুল থেকে পায়ের নখ অবধি শিউরে ওঠে ভয়। তার মুখ রক্ত শূন্য হয়ে পড়ে। চোখগুলো বিস্ফারিত করে সে দেখে তাদের বাড়ির উঠোনের ঠিক মাঝখানে 2 হাত 2 পাশে বাড়িয়ে মৃদু হাওয়ায় দুলছে একটা কাকতাড়ুয়া। শুনছিলেন শিলাজিৎ ব্যানার্জির কলমে কাকতাড়ুয়া। গল্প পাঠে রক্তিম, অন্যান্য চরিত্রে অভিষেক, সৌমিলি, স্পন্দন, শ্রীরু, বর্ষা এবং রক্তিম। আবহ ফিনিক্স, প্রচ্ছদ সৌম্যদীপ ভূঁই, স্ক্রিপ্টিং শুভজিৎ, পরিবেশনা ও পরিচালনা টিম হররস্কোপ। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আগেই বলেছিলাম আগামী সপ্তাহতেই আসছে আপনাদের বহু প্রতীক্ষিত উপন্যাস ক্ষুদিত সাপ ও দেবতার গ্রাস। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তবে আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে সামনের সপ্তাহে ক্ষুদিত সাপের প্রিমিয়ারে। ততদিন সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।